আমরা এবার পাড়ি দিয়েছি ভিন রাজ্যে, যেখানে আছে পাহাড়, নদী, ঝর্ণা এবং তার সাথেই পেয়ে যাওয়া যাবে বাঙালিয়ানার ছোঁয়া, পুরনো দিনের কুঠিবাড়ি, মন্দির এবং ঐতিহাসিক সব স্থাপত্য। এমনই এক জায়গার খনি হলো মধুপুর। আমরা হাওড়া থেকে জনশতাব্দী এক্সপ্রেস করে চলে আসলাম মধুপুর স্টেশন। আমরা বিকেল 6টার মধ্যে মধুপুর জংশনে পৌঁছে সেখান থেকে অটো ধরে চলে আসলাম রামকৃষ্ণ বিবেকানন্দ মঠ ও মিশন। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ডাইনিং হলের দিকে এগিয়ে গেলাম। সেখানে সকালবেলা আমরা চা পান করে নিলাম এবং চা নিতে নিতে দেখলাম ছোট্ট শিশুদের এখানে খেলা। এরা এইখানেই থেকে পড়াশোনা করে। আদিবাসী 30টি শিশু আছে এখানে। এই বিবেকানন্দ মিশনে চেক ইন আর চেক আউট হলো সকাল 8টায় এবং সকাল 8টা সাড়ে 8টার মধ্যে এখানে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়। আজকের ব্রেকফাস্টে আমরা সকালেই পেয়ে গেলাম প্রসাদী বোঁদে আর চিড়ের পোলাও। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম। এখন বাজে প্রায় 10টা। খুব রোদ আছে কিন্তু এখানে। রামকৃষ্ণ মঠ থেকে বেরিয়েই এই মেন রাস্তা ছেড়ে বাঁ হাতের রাস্তা ধরেই আমরা এগিয়ে চলেছি। এখানে এসে শুনলাম সামনেই একটি কপিল মুনির আশ্রম আছে, তাই লোককে জিজ্ঞেস করেই যাচ্ছি। মিশনের কাছাকাছি হাঁটতে হাঁটতেই পৌঁছে যাওয়া যাবে। 15 মিনিট মতো হাঁটতে হাঁটতেই আমরা পৌঁছে গেলাম কপিল মুনির আশ্রমে। সকাল 10টা 20 নাগাদ আমরা কপিল মুনির আশ্রমে পৌঁছালাম। তোমরা যদি যাও সকাল সকালই যেও, কারণ দুপুরবেলা আবার বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ বসি, তারপরে আবার ঘুরবো। এখানে আসলে তোমরা পাখির ডাক প্রচুর শুনতে পাবে। এই পরিবেশটি সত্যি খুব শান্ত, স্নিগ্ধ এবং কোলাহল মুক্ত। খুবই ভালো লাগবে তোমাদের এখানে আসলে। এই লাল বিল্ডিংটি যেটি তোমরা দেখতে পাচ্ছ, এটি হলো এখানকার কার্যালয় বা অফিস। প্রচুর ফুল ও ফল গাছ আছে এখানে। এই বিশালাকার গাছটিকে ঘিরে বসার জায়গা করা আছে চারপাশে। এটি হচ্ছে আশ্রমে ঢোকার আরেকটি প্রবেশদ্বার। সামনে যে সোনালি রঙের পদ্মের উপর আবিষ্ট মূর্তিটি তোমরা দেখতে পাচ্ছ, সেটি হলো কপিল মুনির মূর্তি। ইংরেজি ক্যালেন্ডারের 1927 থেকে 28 সালে সাংখ্য যোগাচার্য স্বামী হরিহরানন্দ অরণ্য এই আশ্রমটি স্থাপন করেন। উনি একজন বাংলার শিক্ষিত এবং বিত্তশীল জমিদার পরিবার থেকে এসেছিলেন। স্বামী হরিহরানন্দের সমাধিভূমি বা সমাধিস্থল তোমরা এখানে আসলে দেখতে পাবে। এই সমাধিক্ষেত্রে কিছুক্ষণ শান্তিতে কাটানোর পর এবার আমরা আবার হাঁটা লাগাচ্ছি। কপিল মঠ আমাদের ঘোরা হয়ে গেল। এখানে যে ঘরগুলো আছে ওখানে সাধু সন্ন্যাসীরাই এসে থাকে। ঘুরতে ঘুরতে বেলা 12টা বেজে গেছে, তাই আমরা ঢুকে পড়েছি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের ডাইনিং হলে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা ডাইনিং হলে এসে 4টের সময় চা পান করে নিলাম। এবার ভাবছি বিকেলের দিকে একটু আশপাশটা ঘুরে দেখব। আবার বিকেলে আমরা বেরিয়ে পড়লাম মধুপুরের পুরনো বাংলো বাড়ি বা কুঠি বাড়ি দেখতে। মধুপুর ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেলাম অন্নপূর্ণা আশ্রম। বেশ পুরনো হয়ে গেছে, বোঝাই যাচ্ছে, অবস্থা খুব খারাপ। এই মধুপুরে তোমরা এরকম অনেক পুরনো বাড়ি দেখতে পাবে, যেগুলি তখনকার বাঙালিরা এসে গড়ে গেছেন। সন্ধে হয়ে আসায় আমরা আবার মিশনে ফিরে গেলাম। পরের দিন ভোরবেলা বিবেকানন্দ মিশনে আমরা প্রচুর শিউলি ফুল কুড়োচ্ছিলাম।
আজকে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে আমাদের তৃতীয় দিন। সকালবেলাটা ভালোভাবেই শুরু হয়েছে। তো খাওয়া শেষ করে এখন আমরা ভাবছি যে আশেপাশেটা ঘুরে দেখব মধুপুর অঞ্চলটি। আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন থেকে বেরিয়েই এখানে একটি চায়ের দোকানের স্টল আছে, সেখানে চা খেয়ে নিচ্ছি। আমাদের অটো ড্রাইভারকে বলাই ছিল যে আমরা আজকের মধুপুর অঞ্চলটি ঘুরে দেখব, আর সেই মতো আমাদের অটো ড্রাইভার এসে হাজির। মধুপুরে প্রতি শুক্রবার হাট বসে, তোমরা সেখান থেকে আদিবাসীদের বানানো জিনিসপত্র কিনতে পারো। আমাদের প্রথম গন্তব্য মা পাত্রলেশ্বরী দক্ষিণা কালী মন্দির। এই মা পাত্রলেশ্বরী এই মধুপুরে খুবই জাগ্রত দেবী বলে মানা হয়। এটি মধুপুর টাউন থেকে 7 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এটি খুবই পুরনো একটি মন্দির। এই প্রাচীন মন্দিরটি গড়ে তুলেছিলেন রাজা দিগ্বিজয় সিংহ 6 থেকে 7 শতাব্দী আগে। এই মন্দির খোলা থাকে সোম থেকে রবিবার পর্যন্ত। আমরা এখন এসেছি পত্রলেশ্বরী দক্ষিণা কালী মন্দিরে। এই মধুপুরের এটি একটি বিখ্যাত কালী মন্দির। এই পত্রলেশ্বরী দক্ষিণা কালী মন্দির সংলগ্ন আরও অনেকগুলি মন্দির এখানে গড়ে উঠেছে, যেমন গণেশ মন্দির, মহাদেবের মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, শ্রীরামের মন্দির। তোমরা যদি এখানে পুজো দিতে চাও তাহলে ঠাকুর মশাইকে বললে উনি ভালোভাবে পুজো দেওয়ার ব্যবস্থা করিয়ে দেন। মধুপুর স্টেশন রোডের কাছে তোমরা প্রচুর মিষ্টির দোকান পেয়ে যাবে। এখানে ছানার মুরকি, চমচম, রাবড়ি খুবই বিখ্যাত। লস্যি বা ছাতুর শরবতও ট্রাই করতে পারো। এবার আমরা এসেছি মধুপুরের সেন্ট কলাম্বাস চার্চ। এই চার্চটি সব রকম ধর্মের মানুষের জন্য শুধুমাত্র 25শে ডিসেম্বরই খোলা হয়। অন্য সময় আমরা ঢুকতে পারিনি, তাই জন্য তোমাদেরকে বাইরে থেকেই চার্চটি দেখাচ্ছি। তোমরা এই চার্চটি রাজবাড়ি রোডের উপরে পেয়ে যাবে, এবং সামনে যে বাড়িটি তোমরা দেখতে পাচ্ছ সাদা রঙের, সেটিও এই রাজবাড়ি রোডের উপরেই তোমরা পেয়ে যাবে। এখানে চাইলে তোমরা রাত্রি যাপনও করতে পারো। এই পুরো জায়গাটা রাজবাড়ি ক্যাম্পাসের মধ্যেই পড়ছে। এটি আগে মধুপুর রাজবাড়ি ছিল, এখন এটি অবশ্য হোটেলে পরিবর্তিত হয়েছে। এটি শুনলাম একসময় দেবেন্দ্রনাথ ঠাকুর কিনেছিলেন, এবং স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও এখানে থেকে যেতেন। তো এই বাড়িটি এখন যেহেতু হোটেল মতো হয়ে গেছে, এখানে আমি খোঁজ নিয়ে দেখলাম এসি রুম আছে, নন এসি রুমও আছে। তো এসি রুম বললেন এনারা 1200 টাকা করে, আর নন এসি রুম তার চেয়ে কম আছে, 800 টাকা করে পড়বে। ঘরগুলো বেশ বড় বড় আছে যেহেতু আগেকার দিনে। এরপর আমরা গ্রামীণ রাস্তা ধরে চলেছি বাকুলিয়া ফলস দেখতে। রাস্তাটি পরিষ্কার পরিচ্ছন্ন হলেও অনেকগুলো গর্ত আছে। গত রাত্রে যেহেতু বৃষ্টি হয়ে গেছে, তাই সেই গর্তগুলোতে জল জমে আছে। আমাদের অটো ড্রাইভারের নাম হলো চন্দন, আর ওর নাম্বার আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো ওর সাথে। তোমাদেরকে স্মরণ করিয়ে দিই যে 70 দশকের একটি বলিউড সিনেমা চিৎচোর বাসু চ্যাটার্জির দ্বারা ডিরেক্টেড এই সিনেমাটি কিন্তু মধুপুরেই শ্যুট করা হয়েছিল। মধুপুরে আরেকটি দেখার জায়গা হলো লা ওপালা ফ্যাক্টরি। আমরা অবশ্য সেখানে যাইনি। টোটো এসে এখন যেখানে থেমেছে এটি হলো বাকুলিয়া ঝর্ণা। চারপাশটা খুবই সুন্দর, শুধু সবুজে ঘেরা। তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটি বসার জায়গা মতো করা আছে। এই হচ্ছে বাকুলিয়া ঝর্ণা। স্রোতটা দেখো, অক্টোবর মাস এখন, বেশ ভালো স্রোত আছে জলের।
মধুপুর শহর থেকে বাকুলিয়া ঝর্ণা 9 কিলোমিটার দূরত্বে আছে। ছোটানাগপুর মালভূমির এই বাকুলিয়া ঝর্ণা অঞ্চলটিতে আছে মুন্ডা, ভিল এবং সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা। রুক্ষ পাথুরে এবং ধূলিময় মালভূমি অঞ্চলের বুক চিরে এই যে ঝর্ণাটি বেরোচ্ছে, এর এক অপরূপ সৌন্দর্য। এখানকার আদিবাসী মানুষেরা অনেকেই এই ভেড়া ছাগল চড়িয়ে দিন যাপন করেন। এই বাকুলিয়া ঝর্ণা বাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ছে। আজকের অক্টোবর মাসের 24 তারিখ। বেশ জলের স্রোত আছে দেখলাম। ঝিরিঝিরি বৃষ্টি কিছুটা হয়ে গেছে কাল রাত্রিবেলা, কিন্তু বেশ ভালো স্রোত। তোমরা যদি মধুপুর আসো তাহলে এই বাকুলিয়া ঝর্ণাতে একবার ঘুরে যেও। গিরিডির যেমন উশ্রী ফলস, তেমনি মধুপুরের বাকুলিয়া। রামকৃষ্ণ মিশন থেকে আমরা পত্রল কালী মন্দিরে গেছিলাম আজকের প্রথমে, গান্ধী চক আর ডালমিয়া কূপ হয়ে। এরপরে আমরা নেক্সট আসলাম এই বাকুলিয়া ঝর্ণাতে। বাকুলিয়া গ্রামের মনোমুগ্ধকর বাকুলিয়া ঝর্ণা দেখার পর আমাদের অটো আমাদেরকে নিয়ে চলেছে পরের গন্তব্যে। পরের গন্তব্য আসার আগে যে পথ দিয়ে আমরা চলেছি সেই পথটিও কম সুন্দর নয়। মধুপুরের মতোই মধুপুরের রাস্তাঘাট খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। মধুপুর থেকে তোমরা চাইলে দেওঘর বা গিরিডি ঘুরে আসতে পারো একদিনে। সেখানে তোমরা নন্দন পাহাড়, নৌলাখা মন্দির, ত্রিকুট পাহাড়, তপবন গুহা, সৎসং আশ্রম, বৈদ্যনাথ ধাম, ময়ূরাক্ষী নদী সব দেখে আসতে পারো। যে নামগুলো করলাম সেগুলো তোমাদের দেওঘর থেকে কাছে পড়বে। আর যদি গিরিডির দিকে যাও তাহলে উশ্রী জলপ্রপাত, খান্ডলি ড্যাম এগুলোও ঘুরে নিতে পারো তোমরা একদিনে। রাস্তার গা ঘেঁষে এই শাল পিয়ালের জঙ্গল দেখতে দেখতে আমরা এসে পড়লাম বুড়হাই পাহাড়। এই সামনের গেটটি পেরিয়েই আমাদের বুড়হাই পাহাড়ের দিকে যেতে হবে। এই যে পাশে নদীটি বয়ে চলেছে এটি হচ্ছে পাত্রল নদী। আর ওই দূরে যে খয়েরি রঙের পাহাড়টি দেখা যাচ্ছে সেটি হচ্ছে বুড়হাই পাহাড়। এই দেখো কতগুলো বক সারি বেঁধে দাঁড়িয়ে আছে। এই যে আমাদের সামনেই হাজির বুড়হাই পাহাড়, কেমন গর্ত গর্ত করা। আমরা বুড়হাই পৌঁছে গেছি এখন। জায়গাটি বেশ সুন্দর। সামনে একটা ছোট্ট পুকুর মতো আছে, আর এখানে বুড়হেশ্বরী কালী মন্দির আছে। বুড়াই পাহাড়ের পাশেই এই অপরূপ সুন্দর একটি জলাশয়। বুড়হেশ্বরী কালী মন্দিরে যাচ্ছি এখন। সিঁড়ি আছে। মন্দিরের উপরে আমরা উঠে এসেছি। চলো এগোনো যাক। এই হচ্ছে বুড়হেশ্বরী মাতা। এই পাহাড়টি যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখবে পাহাড়ের গায়ে কেমন কালো কালো ছাপ ছাপ এবং এবড়ো খেবড়ো দাগ রয়ে গেছে। এই পাহাড়টি অন্য সব পাহাড়ের থেকে অনেকটাই আলাদা। এই মূল পাহাড়টি একটি মাত্র বিশাল শিলাখণ্ড দিয়ে তৈরি হয়েছে। আর এই পাহাড়টির ভিতরে প্রাকৃতিক গুহা তৈরি হয়ে গেছে। এই বিশাল শিলাখণ্ডটির গায়ে গর্ত করা আছে। এর থেকে নিচে তাকালেই রাস্তা, যেখান দিয়ে আমরা এসেছি। যতদূর মনে হয় এটি একটি ভলক্যানিক ইরাপশনের কারণে এইভাবে তৈরি হয়েছে। ঠান্ডা হাওয়া বয়ে চলেছে এখানে। আশা করি তোমরা গাছপালা নড়াচড়া দেখে বুঝতেই পারছো। এটি হচ্ছে বলির জায়গা। এই যে গুহাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রাকৃতিকভাবেই গঠিত হয়েছে।
নভেম্বর মাসে ছট পুজোর পরে এখানে মেলা বসে, 4 দিনের মেলা বসে। সূর্যাস্তের সময় সূর্যের লাল রশ্মি চারিদিকটিকে রাঙিয়ে দিয়ে যায় যাবার বেলা। কালকে যেহেতু বৃষ্টি হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আজকে ঘুরতে তো খুবই ভাল লাগছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না, সেরকম রোদের তেজও নেই আজকে। পাহাড়ে চড়ছি এখন। পাহাড়টি ছোটই, খুব বেশি উচ্চতার পাহাড় না, একটু চেষ্টা করলেই ওঠা যায় এই পাহাড়ে। তবে এই পাহাড়ের গর্তগুলো কিন্তু আকর্ষণীয়। এই গর্তগুলো তোমাকে সাহায্যও করবে পাহাড়ের উপরে উঠতে। এই গর্তগুলো আগ্নেয়গিরির বিস্ফোরণের কথা আমাদেরকে মনে করিয়ে দেয়। বুড়াই পাহাড়ের উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে সামনে রাস্তাটি দেখতে পাচ্ছ, অটো দাঁড়িয়ে আছে, ওইখান দিয়েই আমরা কিন্তু এসেছি। এখানে সামনে মন্দির আছে। বুড়াই পাহাড়ে চড়তে খুব বেশি অসুবিধা হবে না, তোমরা ইচ্ছা করলেই উপরে উঠে আসতে পারো আমার মতো। যে কোনো পাহাড়ের চূড়ায় চড়তে বেশ ভালোই লাগে। দাঁড়াও, তোমাদের পাহাড়ের উপরে যে আরেকটি মন্দির আছে সেটি তোমাদের দেখাচ্ছি। বেশ হাওয়া, দেখো এইখান থেকে কালী মন্দির, বুড়াই কালী মন্দির দেখা যাচ্ছে। পুরো অঞ্চলটি উপর থেকে পাখির চোখে দেখা। মন্দিরের ভিতরে প্রবেশ করে ফেলেছি। ইনি হচ্ছেন এখানকার প্রতিষ্ঠিত দেবী তিলেশ্বরী মা। এটি ছিল তিলেশ্বরী মায়ের মন্দির। এখানে ওই নভেম্বর মাসে মোষ বলি হয়। এই যে পিছনে যে নদীটা দেখতে পাচ্ছ বয়ে যাচ্ছে, এটি হচ্ছে পাত্রল নদী। অপূর্ব সিনিক বিউটি এখানকার। নদীর পাশেই চাষবাস হচ্ছে। পাহাড় থেকে আমরা নেমে আসলাম। এই হচ্ছে আমাদের অটো, আমাদের জন্য দাঁড়িয়েছিল এতক্ষণ। সামনেই দেখতে পাচ্ছ খেতি জমি। এবার আমরা ফিরে যাব রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে। আবার বুড়াই পাহাড় দেখে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে চলে আসলাম, একদম ডাইনিং হলে। এবার খেতে বসে গেছি, খাবারও দিয়ে দিয়েছেন ওনারা। 1টা বেজে গেছে, একটু লেট হয়েছে আমাদের। পাতে আছে ভাত, এদিকে আছে টক পালং শাক, আলু পটলের তরকারি, আর এদিকে ও 5 মিশালি তরকারি বলে দিল আমাকে। আর এটা আছে ভেন্ডি ভাজা, আর এদিকে ডাল আছে, আর এরপরে মাছ দেবে। এমনিতেই এখানে জলবায়ুর গুণে খিদে বাড়ে, তার উপরে আমরা ঘুরে ফিরে এসে খুবই ক্ষুধার্ত হয়ে পড়েছিলাম, তাই চটপট খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে চলে এসেছি। কালকের সকালবেলায় আমরা বেরিয়ে যাব। এই ছিল আমাদের ঘর। এখানে থাকা খাওয়া নিয়ে এক একজনের এক এক দিনের 450 টাকা করে পড়ে। তোমাদেরকে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়েই দিয়েছি এখানকার। যদি এখানে আসতে চাও তাহলে হারাধন বাবুর সাথে কথা বলে নিও। আমরা মধুপুর জংশনে চলে এসেছি। আমাদের সকাল 6টা 47-এ ট্রেন ছাড়বে মধুপুর জংশন থেকে। রকসাউল এক্সপ্রেসে যাব আমরা। মধুপুরের রাস্তাঘাটের মতোই মধুপুরের এই স্টেশন চত্বরটিও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর গাছ দিয়ে সাজানোও আছে। আমরা যখন মধুপুর জংশনে নেমেছিলাম তখন আমাদেরকে 2 নম্বর প্ল্যাটফর্মে নামানো হয়েছিল। জনশতাব্দী সেখানেই থেমেছিল। আর এখন আমরা মধুপুর ছেড়ে যাচ্ছি। এখন রকসাউল এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। এখান দিয়ে বাগ এক্সপ্রেসও যাবে 7টা 45-এ, সেটিও 3 নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়াবে।
আমার এই মধুপুরের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবার আমার দেখা হবে আরেকটি নতুন ব্লগে, আরেকটি নতুন জায়গায়।